আজ যেখান থেকে আমি শুরু করছি সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার। এই ব্যাপারটা দেখো কি, এর অনেকগুলো নিয়ম আছে, মানে কোন সংখ্যা তাৎপর্যপূর্ণ, কোন সংখ্যা তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ বলতে মানে ভ্যালু আছে বা তার গুরুত্ব আছে, যেটা বলতে পারো। তা অনেকগুলো রুল আছে বা নিয়ম আছে। 1 নম্বর নিয়মটা হচ্ছে যে ধরো 1 2 3 4, 1234 সংখ্যাটি আমি লিখলাম। এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু 4টে। তেমনি ধরো লিখলাম 189, তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? এটা হচ্ছে এখানে 3টে। এ খুব ইজি, মানে এগুলো তোমার যেহেতু এর মধ্যে কোনো শূন্য নেই, সেই জন্য আমরা কি বলছি, তাৎপর্যপূর্ণ কটা? এই সংখ্যার মধ্যে তাৎপর্যপূর্ণ 4টে, এই সংখ্যার মধ্যে তাৎপর্যপূর্ণ কত? 3টে। কিন্তু কোনো সংখ্যার মধ্যে কতগুলো অঙ্ক যদি শূন্য থাকে, সেক্ষেত্রে আমি কীভাবে কী করব সেটাও দেখতে হবে। দেখো, এই যে ধরো লিখলাম 1007, 1007, এর মধ্যে কিন্তু তাৎপর্যপূর্ণ কত হচ্ছে? তাৎপর্য সংখ্যা হচ্ছে 1 2 3 4, 1 0 0 আর 7। কারণ এই শূন্য কিন্তু দেখো, মাঝখানে শূন্য কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না। তেমনি 1 পয়েন্ট লিখলাম 0809, এর মধ্যেও কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? এটাই 4টে ছিল, এটাই কটা হবে? এটাই 1 2 3 4 5, 5টি তাৎপর্যপূর্ণ সংখ্যা এর মধ্যে কিন্তু আছে। 2 নম্বর রুল। 3 নম্বর রুল হচ্ছে বা নিয়ম হলো যে যদি কোনো সংখ্যা যদি পয়েন্ট থাকে, পয়েন্ট বলতে মানে কোনো সংখ্যা যদি 1-এর থেকে কম হয়, 1-এর থেকে কম হলে তাহলে আমরা কি বলবো? দেখো ধরো আমি বলছি 0.005704, 0.005704, এই যে সংখ্যাটি বললাম, এই সংখ্যাটা কিন্তু 1-এর চেয়ে কম, কারণ পয়েন্টের পরে এইটা আছে। এখানে এই জিরোরও কিন্তু কোনো সিগনিফিক্যান্ট নেই বা তাৎপর্য নেই, এই জিরোর কোনো সিগনিফিক্যান্ট বা তাৎপর্য নেই। তাহলে এই সংখ্যার মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটা হচ্ছে? 4টে। এই 5 7 0 আর 4, এই 4টে হচ্ছে কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা। কিন্তু এই জিরোর কিন্তু মূল্য আছে, এই জিরোর মূল্য নেই, এই জিরোর মূল্য নেই, এই জিরোর কিন্তু কোনো ভ্যালু নেই, এই জিরোর আবার ভ্যালু আছে। তাহলে কিন্তু এইভাবে মানে তাৎপর্যপূর্ণ সংখ্যাগুলো আমরা কিন্তু বুঝবো। তা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনগুলো। আরও অনেকগুলো উদাহরণ করতে তো আমরা কিন্তু এইভাবে বুঝতে পারবো। তাহলে 1 2 3 4 এর মধ্যে তাৎপর্যপূর্ণ 4টি, 1007 এর মধ্যে তাৎপর্যপূর্ণ 4টি, কিন্তু এর মধ্যে আবার কিন্তু তাৎপর্যপূর্ণ 4টি, এই জিরো আর এই জিরোর কিন্তু কোনো মূল্য নেই। এগুলো একটু ভালো করে দেখবে, আরও অনেক প্রবলেম করানোর সময় আরও ভালো করে বুঝতে পারবে তাৎপর্যপূর্ণ ব্যাপারটা কি। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে ত্রুটি, কোনো ভৌত রাশি পরিমাপে ত্রুটি বা এরর। ত্রুটি বলতে আমি কি বুঝি? ধরো তোমাকে একটা দৈর্ঘ্য দেওয়া হলো, এবি দৈর্ঘ্য। এবি দৈর্ঘ্যটার সঠিক মাপ মনে করো 5 সেন্টিমিটার। এটা মাপলে 5 সেন্টিমিটার পাওয়া যায়, সঠিক মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। তা সঠিক দৈর্ঘ্য বা সঠিক মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। কিন্তু তোমাকে মাপতে বলে তুমি 3বার মাপলে, একবার এলো 4.9 হতে পারে, একবার এলো 4.8 সেমি, কোনোবার এলো কিন্তু 5 সেন্টিমিটার, এটা আসতে পারে। তাহলে হওয়া দরকার ছিল 5 সেমি, হলো একবার 4.9, একবার 4.8, একবার 5 সেমি। তাহলে দেখো এটা কিন্তু সঠিক হলো, তোমার এই পার্টটা মাপটা, কিন্তু এই দুটো কিন্তু সঠিক হলো না, এটা কিন্তু ত্রুটি। তাহলে প্রথমবার ত্রুটি কত হয়েছে? 5 - 4.9, দ্যাট মিনস 0.1 সেমি ত্রুটি হয়েছে। সেকেন্ডবার ত্রুটি কত হয়েছে? 5 - 4.8, কত হয়েছে? 0.2 সেন্টিমিটার। এই কিন্তু ত্রুটি। তা ত্রুটি অনেক প্রকার আছে, সেগুলো নিয়ে একটু পরপর আলোচনা করছি, দেখে নাও পরপর। এই ভৌত রাশির ত্রুটি আমরা সাধারণত 3 প্রকার বলি। একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি,
দু নম্বর হচ্ছে শতকরা ত্রুটি, 3 নম্বর হচ্ছে গড় ত্রুটি। বিভিন্ন বইতে অবশ্য বিভিন্ন রকম লেখা আছে। দেখো, আপেক্ষিক ত্রুটি বলতে বুঝি পরম ত্রুটি বা প্রকৃত মান। ব্যাপারটা কেমন, একটু আগে আমি বললাম যে দৈর্ঘ্য হওয়ার দরকার ছিল 5 সেন্টিমিটার, কিন্তু বেরোলো কত, 4.9 সেমি। তাহলে পার্থক্য কত হলো, এই যে কত হলো, 5 মাইনাস 4.9, মানে প্রকৃত মান মাইনাস পরিমিত মান, যে মানটা তুমি পেয়েছো মানে 0.1। এই 0.1কে তুমি 5 দিয়ে ভাগ করো প্রকৃত মান দিয়ে, তাহলে কিন্তু আপেক্ষিক ত্রুটি পাবে। কত হবে, 0.1/5। তাহলে কি, পরম ত্রুটি বাই প্রকৃত মান, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আর শতকরা ত্রুটি কি, ওর সঙ্গে 100 গুণ করতে হবে, এর সঙ্গে 100 গুণ করলে 100% করলেই হবে শতকরা ত্রুটি। আর গড় ত্রুটি, গড় ত্রুটি বলতে আমরা কি বুঝবো, ধরো এই যে একটা দণ্ডের মানে এবি একটা দৈর্ঘ্য তুমি মাপলে, মনে করো মাপলে n বার, মাপলে n সংখ্যক বার তুমি মাপলে কত দৈর্ঘ্য হলো, তা প্রথমবার পর্যবেক্ষণ দৈর্ঘ্য হলো x1, তারপর এবার মনে করো x2, তারপর এবার x3, এই করে করে লাস্ট পর্যন্ত xn সাফিক্স n বলা হয়। প্রথমবার দৈর্ঘ্য x1, দ্বিতীয়বার x2, তৃতীয়বার x3, চতুর্থবার x4, এই করে লাস্টে হচ্ছে xn। তা আর তা আর মনে করো এক্স এর প্রকৃত মান হচ্ছে এক্স, প্রকৃত মান এক্স, তাহলে প্রথমবার ত্রুটি কত, x1 মাইনাস এক্স, দ্বিতীয়বার ত্রুটি কত, x2 মাইনাস এক্স, তৃতীয়বার ত্রুটি কত, x3 মাইনাস এক্স, চতুর্থবার ত্রুটি কত, x4, এই করে লাস্টবার ত্রুটি xn মাইনাস এক্স। দেখো, কোনোবার দৈর্ঘ্য বেশি হতে পারে, কোনোবার কম হতে পারে। যদি x1 x এর থেকে বড় হয় তাহলে প্লাস হবে, x1 x এর থেকে ছোট হলে মাইনাস হবে। এইগুলো তুমি পরম মান নাও, পরম মান কি এরকমভাবে দেওয়া হয়, পরম মান প্রত্যেকের। তাহলে এইগুলোকে যোগ করো, যোগ করার পর এটি এন দিয়ে ভাগ করলে এটাই হবে গড় ত্রুটি, এন দিয়ে ভাগ করলে এটাই পাওয়া যাবে কিন্তু গড় ত্রুটি। মানে কোনো একটা ভৌত রাশি, মনে করো ভৌত রাশি পরিমাপ করছো, সেই ভৌত রাশি পরিমাপ করার সময় কি করতে হবে, ভৌত রাশি পরিমাপ করার সময় যতবার ত্রুটি হলো এই ত্রুটিগুলো যোগ করতে হবে, করে কতবার মেপেছো বা কতবার পরিমাপ করে তার সংখ্যা দিয়ে ভাগ করলে গড় ত্রুটি পাওয়া যাবে। এটা কিন্তু গড় ত্রুটি। এটা আমরা একবার বলছি যে কোনো ভৌত রাশি যতবার পরিমাপ করছো সেই পরিমাপ করার সময় যত যত ত্রুটি বেরোলো এই ত্রুটিগুলো যোগ করতে হবে, যোগ করার পর তাকে কী দিয়ে ভাগ করতে হবে, কতবার তুমি মেপেছো, কতবার পরিমাপ করে সেই তার সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু গড় ত্রুটি পাবে। এই চ্যাপ্টারে কিন্তু এইগুলি মোটামুটি আমাদের আছে। আমি প্রবলেম আরও কিছু তোমাদের করাবো। এখন আমি নতুন চ্যাপ্টারে চলে যাচ্ছি, দেখে নাও। নতুন চ্যাপ্টার একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন। এই ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক গতি ব্যাপারটা কেমন, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক ব্যাপারটা কি, আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি করতাম, দেখবে ক্লাস 9-এ ছিল, 10-এও ছিল তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, এক্স ও এক্স ড্যাশ এরকম বলতাম আমরা, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তা এই যে এক্স ওয়াই, আরেকটাতে কিন্তু জেড, সেটা কিন্তু এক্স সঙ্গে উলম্ব হবে, এরকমভাবে উলম্বভাবে থাকে এর সঙ্গে। যে ঘরের কোনো একটা কোণা মনে করো, ঘরের কোণে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিরই থাকে, তাহলে আমরা ত্রিমাত্রিক বলবো। হয় দৈর্ঘ্য প্রস্থ, নয় প্রস্থ উচ্চতা, নয় দৈর্ঘ্য উচ্চতা হলে কি হবে, দ্বিমাত্রিক। আর এক্স ওয়াই জেডের যে কোনো একটি হলে, মানে হয় এক্স অর ওয়াই অর জেড, তাহলে এটা কি হবে, একমাত্রিক। আর এক্স ওয়াই অর ওয়াই জেড নয় জেড এক্স, এটা হলে কি হবে, দ্বিমাত্রিক বা টু ডাইমেনশন। আর এক্স ওয়াই জেড তিনটে একত্রে হলে কি হবে, ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশন, ত্রিমাত্রিক। তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। তা এই একমাত্রিক গতি, একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা ক্লাস 9-এ কিছুটা পড়েছিলাম, চলন গতি, ঘূর্ণন গতি, এগুলো সব পড়বে তোমরা। চলন, ঘূর্ণন,
তারপরে মিশ্র গতি, এগুলো প্রত্যেকটা জানো। আর এই যে এই চলন গতি সংক্রান্ত তোমার ছিল সরণ, দ্রুতি, সমদ্রুতি, অসমদ্রুতি, গতিবেগ, তারপর ত্বরণ, মন্দন, এগুলো প্রত্যেকের সংজ্ঞা নিশ্চয়ই তুমি জানো। তা এইগুলো প্রত্যেকটা পড়তে হবে। এবার আমি যেটা সম্পূর্ণ নতুন জিনিস সেটা পড়াচ্ছি, বলছি নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র ব্যাপারটা কি? নির্দেশতন্ত্র বা ইংরাজিতে বলা হয় রেফারেন্স ফ্রেম, FERENC, রেফারেন্স ফ্রেম, FRAME, রেফারেন্স ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স। নির্দেশতন্ত্র বলা হচ্ছে যে যার সাপেক্ষে কোনো বস্তুর গতিবেগ বদলায়, যার সাপেক্ষে বদলায় তাকে বলা হয় নির্দেশতন্ত্র। ধরো তুমি বাড়ি থেকে স্কুলে গেলে, তাহলে বাড়ির সাপেক্ষে কিন্তু তোমার স্কুলে গেলে, বাড়ির সাপেক্ষে কিন্তু তুমি স্কুলটা কাউন্ট করলে, স্কুলের দূরত্ব কাউন্ট করলে, তাহলে বাড়ির সাপেক্ষে তোমার গতিবেগ বদলালো, তাই বাড়ি হচ্ছে কিন্তু তোমার রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র। ধরো খেলার মাঠে তুমি বসে খেলা দেখছো, তো সবাই ফুটবল খেলছে, ফুটবলটা খেলার মাঠে ফুটবলটা লোক খেলছে, ফুটবল পায়ে পায়ে একবার যাচ্ছে, ওই যাচ্ছে, এভাবে যাচ্ছে। তা তোমার সাপেক্ষে কিন্তু তুমি যেখানে বসে আছো তার সাপেক্ষে যদি তুমি মাপো, ওটাই কিন্তু তোমার নির্দেশতন্ত্র। তারপরে ধরো একটা মাছি সোজা উপর দিয়ে বেরিয়ে গেল, তোমার নাকের কাছে এলো, এসে উপর দিয়ে তুমি মারলে, বললো না, আবার বেরিয়ে গেল, তাহলে ওই মাছির গতিবেগটা কিন্তু তোমার সাপেক্ষে কিন্তু পরিবর্তিত হলো, বা তুমি তুমি বুঝতে পারো যে মাছিটা আমার সাপেক্ষে উপর দিকে উঠে গেল, তুমি কিন্তু তখন একটা নির্দেশতন্ত্র। তাই নির্দেশতন্ত্র কিন্তু আবার 3 প্রকার। এটা একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এখন যেটা বললাম ওইটাই। যদি বস্তু সরলরেখায় যায় তাহলে একমাত্রিক হবে, যদি প্লেনে কোন সমতলে হয় তাহলে XY বা YZ বা ZX, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর XYZ তিনটি যদি হয় তাহলে কি হবে? ত্রিমাত্রিক। একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কিন্তু পাওয়া গেল। তাহলে কি পরিষ্কার কথা হচ্ছে যে যার সাপেক্ষে কোনো বস্তু কণার গতিবেগ পরিবর্তিত হবে, গতিবেগ বদলায়, তার নাম হচ্ছে নির্দেশতন্ত্র। এবার সম্পূর্ণ নতুন জিনিস পড়তে হবে, যেটা দেখো গড় বেগ আর তাৎক্ষণিক বেগ। আগের সংজ্ঞাগুলো তো পড়বেই, সঙ্গে গড় বেগ আর তাৎক্ষণিক বেগ, এগুলো তোমার ক্লাস 9-এ গড় বেগ পড়েছিলে, তাৎক্ষণিক বেগটা পড়োনি। তা গড় বেগ ব্যাপারটা অন্যরকমভাবে একটু বলি। গড় বেগ হচ্ছে, ধরো এমনি কোনো বস্তু কণা মনে করো, আচ্ছা আমরা এখানে কিন্তু কণা হিসেবে বলবো, ধরে রাখো কণা, কণা মানে কণা পার্টিকেল, পদার্থ আর বস্তু, এগুলো প্রত্যেকটা কিন্তু ক্লিয়ার করে রাখবে। তাহলে এই কণা দিয়েই কিন্তু আমরা বলবো, কণা বা পার্টিকেল দিয়ে, বা বস্তু কণা বলবো। বস্তু কণা মানে কি? একটা পার্টিকুলার একটা ছোট্ট কণা। তা কোনো বস্তু কণা কি হচ্ছে, মনে করো ডেল্টা টি, এটা কিন্তু ডেল্টা চিহ্ন, ডেল্টা টি সময়ে সরণ হচ্ছে ডেল্টা এস, সরণ ডেল্টা এস। ডেল্টা টি বলা হচ্ছে কারণ ডেল্টা টি মানে কি? টাইমটা খুব ক্ষুদ্র, যত ক্ষুদ্র কল্পনা করতে তত তার থেকেও ক্ষুদ্র হচ্ছে ডেল্টা টি। ধরো আমি বললাম যে 0.001 সেকেন্ড, তুমি বললে না স্যার 0.0001 সেকেন্ড, আমি বললাম না আরও 0.000001 সেকেন্ড। দেখো পরবা কিন্তু টাইম কিন্তু কমছে, মানে যত ক্ষুদ্র কল্পনা করো তার থেকেও ক্ষুদ্র, সে কত ক্ষুদ্র তুমি যত খুশি কল্পনা করতে পারো, এটাই কিন্তু ডেল্টা টি। ডেল্টা এসটাও ঠিক সেম। তা ডেল্টা টি সময়ে কণার সরণ হচ্ছে ডেল্টা এস যদি হয়, তাহলে গড়বেগ সমান আমরা কি বলবো? গড়বেগ সমান হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা, ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি। এখন যদি ডেল টি যদি শূন্যের কাছাকাছি হয় কিন্তু শূন্য নয়, সেক্ষেত্রে এই যে গড়বেগ,
তার নাম হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ। ডেল্টা টিটা শূন্যের কাছাকাছি হয়, দেখো আমি একটু আগে লিখেছি, দেখো যেই 0.001 সেকেন্ড, তার দেখো এটা কিন্তু জিরো না, বলো সবার শূন্যর দিকে কিন্তু পড়বে যাচ্ছে, কিন্তু শূন্য না। এই ডেল্টা টিটা ক্ষুদ্র, কিন্তু যখন খুব শূন্যের কাছাকাছি হবে তখন আমরা যেটা বলবো যে বেগ, সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক ছোট্ট একটুখানি সময়ের মধ্যে যে বেগটা, এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। এটা আরও ক্লিয়ার অঙ্ক করলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে তাৎক্ষণিক বেগ ব্যাপারটা কি। ঠিক সেমভাবে গড় ত্বরণের ক্ষেত্রে ধরো ডেল্টা টি সময়ে কণার গতিবেগ ডেল্টা ভি, তাহলে গড় ত্বরণ কি বলবো, ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটা হচ্ছে গড় ত্বরণ। গড় ত্বরণ। আচ্ছা, এস দ্বারা সরণকে নির্দেশ করা হয়, ভি দ্বারা বেগকে নির্দেশ করা, টি মানে টাইম। আর ডেল্টা টি যখন শূন্যের কাছাকাছি হবে তখন তার নাম হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। এর খুবই সহজ ব্যাপার, এটাই একটু দেখে রাখবে জিনিসটা কি। তা এই ত্বরণ, বেগ, সরণ এগুলো কিন্তু প্রত্যেকটা ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি কিন্তু স্কেলার রাশি। স্কেলার ভেক্টর চ্যাপ্টার আমরা এরপরের চ্যাপ্টার আমরা পড়ব। তা এই যে এই যে নির্দেশতন্ত্র একটু আগে বললাম, আমি নির্দেশতন্ত্র সম্পর্কে আর একটু অন্যরকম একটা নির্দেশতন্ত্র, তার নাম হচ্ছে কার্তেজীয় নির্দেশতন্ত্র, যেটা তোমরা অঙ্কে পড়বে। কার্তেজীয় নির্দেশতন্ত্র ব্যাপারটা একটু বলছি। কার্তেজীয় নির্দেশতন্ত্র ব্যাপারটা কি, এই যে আমরা যেটা করতাম, এই যে এক্স, এই যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা কিন্তু কার্তেজিয়ান নির্দেশতন্ত্র। তাই 2 ডাইমেনশনের ক্ষেত্রে এক্স ওয়াই ধরবো, আর 3 ডাইমেনশনের ক্ষেত্রে এক্স ওয়াই জেড ধরবো। তা এক্ষেত্রে কোঅর্ডিনেট ধরো কোনো একটা কণা এখান থেকে এক্স দূরত্ব গেল, গিয়ে আবার ওয়াইকে সমান্তরালে ওয়াই দূরত্ব গেল, তাহলে এর কোঅর্ডিনেট কত হবে, এক্স কমা ওয়াই। কোঅর্ডিনেট বা স্থিরাঙ্ক এক্স কমা ওয়াই, এগুলো ক্লাস 9 তোমার শিখেছো। ধরো এখান থেকে 5 ঘর গেল, এখান নিচের দিকে 4 ঘর এলো, তাহলে কত হবে 5 কমা এটা হবে -4, এই কোঅর্ডিনেটটা হবে। এইগুলো প্রত্যেকটা হচ্ছে কার্টেসীয় নির্দেশতন্ত্র। তা কার্টেসীয় নির্দেশতন্ত্র আছে, আর একটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র, এই পোলার নির্দেশতন্ত্র ব্যাপারটা একটু দেখে নাও কি ব্যাপারটা। আমরা কি করছি, এই যে ও এক্স কমা ওয়াই হলো, এখান থেকে এর সাপেক্ষে কোনো একটা কণার এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আর এখান থেকে এই ডিস্টেন্সটা কত আর, আর এই ওপি হচ্ছে আর ওপিটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করছে। তাহলে এর কার্তেশীয় নির্দেশতন্ত্র এক্স কমা ওয়াই, আর পোলার নির্দেশতন্ত্র বলা হবে আর কমা থিটা, আর থিটা। এই এক্স ওয়াই আর আর থিটার মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। এক্স ওয়াই আর আর থিটার মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করব। তা কি করছি, এখান থেকে একটু লম্ব টানছি, দেখো এক্স এর উপরে পিএম নাম ধরো, এল পিএম নাম দিলাম। এটা সমকোণী ত্রিভুজ হলো। তা ত্রিভুজ ও পিএম থেকে কি পাচ্ছি, ও এম বাই ওপি সমান সাইন থিটা হবে, সরি এটা ভূমি, এটা অতিভুজ, কস থিটা। তাহলে ও এম ইকুয়াল টু ওপি কস থিটা। ও এম মানে কত ছিল, এক্স ছিল, ওপি মানে কত ছিল, আর ছিল, এক্স ইকুয়াল টু আর কস থিটা, একটা পেয়ে গেলাম। আর একটা পিএম বাই ওপি লম্ব বাই অতিভুজ সাইন থিটা, দ্যাট মিনস পিএম সমান ওপি সাইন থিটা। পিএম মানে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এই সম্পর্ক পেয়ে গেলাম, কি পেলাম, একটা এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এই কিন্তু ওদের মধ্যে সম্পর্ক, এটা রিলেশন, কার্টেজীয় আর পোলার কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন। তাহলে এই যে পেলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এটাকে একটু
তাহলে যদি এরকম আর কোনো লেখা যায় ওয়াই বাই এক্স ইকুয়াল টু কী হবে আর সাইন থিটা বাই আর কস থিটা, আর কেটে গেল, দ্যাট মিনস ওয়াই বাই এক্স মানে কত হচ্ছে সাইন বাই কস, দ্যাট মিনস ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এখানটা লেখা যায় থিটা ইকুয়াল টু একটা সূত্র আছে ট্যান ইনভার্স বলা একে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা নতুন জিনিস, এই মাইনাস টু দি পাওয়ার মাইনাস মানে এটা হলো ইনভার্স, INVRAC ইনভার্স বলা হয়। তাহলে এই কিন্তু সম্পর্ক এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এইভাবে ক্যালকুলেশন করে এটা কিন্তু আমরা আনতে পারি। তা এই হচ্ছে এটা পোলার নির্দেশ তন্ত্র, এটা হলো। তা আরও এই যে পোলার কোঅর্ডিনেট অনেক রকম আছে, একটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, আরটা আছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট এগুলো আছে, স্ফেরিক্যাল আরটা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট। এগুলো একটু পরে আমি ক্লিয়ার করে দেবো, জাস্ট একটু জেনে রাখো। তা আমরা এই যে কোঅর্ডিনেটগুলো আমরা পড়লাম, এগুলো তোমরা অঙ্কেও পাবে কিন্তু। তা বস্তুকণার এই যে গতিবেগ নির্ণয় করতে গেলে কিন্তু আমরা এই কী করে আমরা পোলার কোঅর্ডিনেটও ব্যবহার করতে পারি, আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটও ব্যবহার করতে পারি, বা কার্তেজীয় নির্দেশতন্ত্র ব্যবহার করতে পারি। এখন ক্লাস 9-এ আমরা যে লেখচিত্রগুলো পড়েছিলাম সেগুলো একটু নিয়ে আলোচনা করি, কোন লেখচিত্র কেমন হয়। ধরো এই যে আমার সবসময় এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আচ্ছা আমি ওই বিটে আসছি, দেখো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা কিন্তু টাইম এই বরাবর ধরি, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কিন্তু বেগ, সরণ, ত্বরণ এইগুলোকে ধরি। কারণ এক্সটা কিন্তু এক্স অক্ষ বরাবর টাইমটাকে কেমন, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলকে আমরা এক্স অক্ষ বরাবর ধরি। আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা অধীন চল, অধীন। এটা স্বাধীন, এক্স হচ্ছে স্বাধীন, ওই হচ্ছে অধীন। ওই জন্য সময়ের সাপেক্ষে যেহেতু বেগ, সরণ, ত্বরণ এইগুলো বদলায়, সময়টাকে আমরা ধরবো এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর ধরবো সরণ, বেগ, ত্বরণ এইগুলোকে আমরা ধরবো। তা ধরো কোনো বস্তুকণা সমবেগে চলছে, সমবেগে চললে গ্রাফ কেমন হবে, গ্রাফ কিন্তু এরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। দেখো সময় বাড়ছে, বেগ কিন্তু বাড়ছে না, কমছে না, বাড়ছে না। এগুলো তোমার ক্লাস 9-এ করেছিলে। ধরো বস্তুকণা ত্বরণ নিয়ে চলছে, এই বরাবর টাইম, এই বরাবর মনে করো এই বরাবর বেগ ভি, এটা এই বরাবর বেগ ভি ছিল। তা বস্তুকণা ত্বরণ স্থির বেগ থেকে ত্বরণ নিয়ে চলছে, তাহলে গ্রাফটা কেমন হবে, এই কিন্তু গ্রাফটা হবে এক্স এরকমভাবে হবে। আবার প্রাথমিক বেগ ইউ নিয়ে চলার পরে, এখান থেকে এইটুকুনি হচ্ছে ইউ, চলার পরে ত্বরণ নিয়ে চলছে, সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা হবে এরকম উপর দিকে উঠছে। তোমরা এইগুলো প্রত্যেকটা কিন্তু ক্লাস 9-এ পড়েছিলে। এইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। এই যে সমীকরণগুলো আমরা প্রমাণ করব যে ভি সমান ইউ প্লাস এটি, ভি অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, এ ত্বরণ, টি হচ্ছে টাইম। তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা এসটা সরণ, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই প্রত্যেকটা সূত্র, যে সূত্রগুলো আছে মানে গতীয় যে সমীকরণ, এই সমীকরণগুলো কিন্তু প্রমাণ করা যায়। এগুলো তোমরা ক্লাস 9-এ তোমরা শিখেছিলে, এইগুলো আমরা এখানেও করব।
নেক্সট ডে এইগুলো নিয়ে আলোচনা হবে। আজকের মতো ক্লাস তাহলে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে।